আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। তবে আজ অভিযোগ গঠনের শুনানিতে নিজেকে ও স্ত্রীকে নির্দোষ দাবি করেছে প্রধান আসামি সোহেল রানা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাজা থেকে বাঁচতেই প্রতিনিয়ত বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে আসামি পক্ষ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ড বিচারের মুখোমুখি দাঁড় করাতে সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে রামিসার উপর চলা নৃশংসতার বিবরণ তুলে ধরেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে শুরু থেকে চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি পক্ষ। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। এ মামলায় রামিসার পরিবার, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহা ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল 9টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরের দিনে কার্যসূচি অনুযায়ী কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেন তিনি। এছাড়া সচিবালয় মন্ত্রীদের দপ্তরেও দেখা গেছে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ের চিত্র। পরে শুরু হয় স্বাভাবিক কার্যক্রম। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালে থাকা বেকারির লাইসেন্স ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে কিভাবে তারা লাইসেন্স পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের আগে আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেওয়া হবে। তাছাড়া হাসপাতালের ভিতরে কিভাবে বেকারির লাইসেন্স পেল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ জড়িত যতটুকুন আছে তা জানার জন্য একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। কোনো কারণে যেন আইনি ফাঁকফোকরের মাধ্যমে প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হিসেবে চিহ্নিত হন বা ব্যক্তি বা প্রতিষ্ঠান, তারা যেন কোনো পান না পান, সে বিষয়টি আইনগত পরামর্শ দেওয়ার জন্যই থাকবেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। বাজেট অর্থমন্ত্রী মহোদয়ের বিষয়, অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আমার পক্ষে সমীচীন হবে না, তবে এটুকু আমি বলতে পারি, আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। মূলধারার সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলে জানান
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখর পরিবেশে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। পত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ। মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হবে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতার স্বার্থে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন দীপেন দেওয়ান। তার এই আবেদনের প্রেক্ষিতে পদত্যাগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ইসলামী ব্যাংকে নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় পুলিশ। এই সময় লাঠিচার্জের পাশাপাশি জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে পুলিশ। তবে অভিযান শেষে আন্দোলনকারীদের একটি অংশ আবারও ব্যাংক এলাকার আশেপাশে অবস্থান নেয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে রিজভী আহমেদ বলেন, সরকারকে ব্যর্থ করলে গণতন্ত্রের কবর রচনা হবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম ছিল সব কিছুর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী তারেক রহমানও জিয়াউর রহমানের মতো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না। তাই বিরোধী দলকে অহেতুক সরকারের বিরোধিতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান রিজভী আহমেদ। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। দুধের চাহিদা পূরণ করে কিভাবে রপ্তানি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনায় তিনি বলেন, দুধ উৎপাদনের পরিধি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। দুগ্ধ শিল্পে নারীদের আশাব্যঞ্জক অংশগ্রহণ অন্যান্য খাতেও প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। বলেন, নারীদের সার্বিক সহযোগিতা দিতে তার মন্ত্রণালয় উদ্যোগী ভূমিকা রাখবে। প্রজনন মৌসুমকে ঘিরে আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই সময়টাতে বনে প্রাণী, পশু, পাখি ডিম ও বাচ্চা দিয়ে থাকে। নৌযানের বিকট শব্দ ও লোকজনের কোলাহল এবং আনাগোনায় এসব প্রাণীর প্রজনন কার্যক্রম বিঘ্নিত হয়। এছাড়া বনের বিভিন্ন প্রজাতির গাছের বীজ থেকে এ সময় গাছের চারা গজিয়ে থাকে। আর এই সময় মাছেরও প্রজনন মৌসুম। বিভিন্ন প্রজাতির মাছ এ সময় ডিম দেয়। নৌযান চলাচল ও জেলেদের জালের ব্যবহারে মাছের প্রজননে ব্যাঘাত ঘটে। তাই এই 3 মাস বন্যপ্রাণী, গাছপালা ও মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বন বিভাগের এই সিদ্ধান্ত। 2020 সাল থেকে সুন্দরবনে এই নিষেধাজ্ঞা পালন হয়ে আসছে। 3 মাসের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে বন বিভাগ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
টানা 7 দিন ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি। সকাল থেকে বন্দরে পণ্য লোড আনলোডের জন্য প্রায় 3,000 শ্রমিক কাজে যোগদান করেছে। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায় C&F এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের দুপাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। আজ সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট। গত 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।